হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের একটি নতুন বউয়ের কাহিনী, যার নাম উদার চরিতা নামের বউ। চলুন শুরু করা যাক। যতীনের মতো মজলিসি মিশুকে মানুষ দেখা যায় না। বেটে গোলগাল মানুষটি, চিকন চামড়া ঢাকা একটু চ্যাপ্টা ধরনের মুখখানিতে হাসি খুশি ভাবটাই বেশি সময় বজায় থাকে। তবে সময় বিশেষে সমবেদনা ভরা গাম্ভীর্য, সংশয় ভরা জিজ্ঞাসু আশঙ্কা, বিচারহীন নির্বিকার ক্ষমা, দুঃখ, ক্ষোভ, মায়া, মোহ এসব ভাবও এমন পরিষ্কার ফুটিয়া থাকে যে পটের ছবিও তার চেয়ে স্পষ্ট নয়। গলার আওয়াজটা একটু মোটা, কিন্তু কথা শুনিয়া মনে হয় মিষ্ট তো একটু যেন বেশি ঘন হইয়া পড়িয়াছে। ভালো মন্দ, ধনী দরিদ্র, মূর্খ পণ্ডিত, বোকা বুদ্ধিমান সকলেই ভাবে লোকটা আমার চেয়ে একটুখানি বোধহয় অধম, যদি বা হয় উত্তমও একেবারেই নয়, সমানই, বরং বলা চলে সব বিষয়েই আমার আপনজনের মতোই। যতীনের কয়েকটা দোষ সকলে অনুমোদন করে না। তার মধ্যে প্রধান হলো মেলামেশা আর খাতির করার বাছ বিচারের অভাব। সমজ্ঞানী অবশ্য যতীন নয়। প্রতিবেশী বৃদ্ধ ব্রাহ্মণ রামদাসকে মাঝে মাঝে অকারণেই ভক্তিভরে প্রণাম করিয়া তারপরে সে চলিয়া যায়। আর এই ভক্তিভরে প্রণাম করিয়া যায় বলিয়াই বাড়ির সামনের ফুটপাতে যে মুচিটি বসিয়া থাকে, তাকে দিয়া জুতা সারাই করিবার নেয়ার পরও তার পায়ের ধুলা নেয় তা কিন্তু নয়। তবে যতক্ষণ সে জুতোটা সারাই করে, হয়তো সামনে উবু হইয়া বসিয়া সুখ দুঃখের গল্প জুড়িয়ে দেয়। ব্যাংকের টাকার পরিমাণে যে বড়লোক যতটা সমস্যা হওয়া উচিত বা সম্মান পাওয়া উচিত, যতীন তাকে হয়তো তার বেশি দেয়, তার চেয়েও। আর যে গরিব মানুষটি উপযুক্ত বড়লোক নয় অথবা তার উপযুক্ত সম্মান পাওয়া উচিত, তাকে হয়তো ততটা সে দেয় না। তবু বড়লোক আর গরিব দুজনেই মনে হয়, দুজনেই যেন সমানভাবে তার কাছে আপন, কিন্তু তা সবসময় হয় না। তবু বড়লোক আর গরিব দুজনেরই তো মনে হওয়া উচিত দুজনেই যেন সমানভাবে আপন করিয়াছে যতীন তাহাকে। বাপ আর ছেলের সঙ্গে দুরকম ব্যবহার করিয়াও কুটুম্ব যেমন দুজনের সঙ্গেই সমান কুটুম্বিতা বজায় রাখে, এটা সকলের ভালো লাগে না। মৃদু ঈর্ষার জ্বালায় মনটা কেমন খুঁতখুত করে। বাড়িতে হরদম লোক আসে। বাপের আমলে মাঝারি আকারের বাড়িটিতে ছুটির দিন হয়তো এত লোক আসিয়া হাজির হয় যে ছোটোখাটো বসিবার এই ঘরটিতে আর জায়গাই থাকে না। যতীন বলে, চলুন দাদা, ওপরে যাই আমরা সবাই মিলে। কেউ কেউ আপত্তি করে, কেউ কেউ বলে না না, থাকবে, মেয়েদের অসুবিধা হবে। অসুবিধা হবে? আহত বিস্ময়ে যতীন এমন করিয়া বক্তার মুখের দিকে তাকায় যে মনে হয় গালে চড় মারিয়াই যেন তাকে আহত আর বিস্মিত করিয়া দেওয়া হইয়াছে। তার বন্ধুরা বাড়ির ভেতরে গেলে মেয়েদের অসুবিধা হইবে এটা সে ভাবিতেই পারে না। বিনা খবরে সদল বলে যতীন অন্তঃপুরে ঢুকিয়া পড়ে। মেয়েরা চটপট রান্নাঘরে, ভাড়ার ঘরে, শোয়ার ঘরে আর আনাচে কানাচেতে আশ্রয় নেয়। যতীনের বউ শতদলবাসিনী ভাতের হাঁড়ি নাবাইয়া জলের ডেকচি উনানে চাপাইয়া দেয়। এখনই সকলকে চা দিতে হইবে। যতীন এক ফাঁকে চট করিয়া রান্নাঘরে আসে। কি হলো, চা হলো? শতদলবাসিনী বলে, হ্যাঁ, জল চাপিয়েছি তো। আন্দাজ কত কাপ করব?
এই ধরো কাপ 40 করো। পান পাঠিও কিন্তু। ছুটির দিনে পান সাজার দায়িত্ব সেজ ননদ কৃষ্ণার। বিবাহ হইয়া যতদিন না পরের বাড়ি যায়, জল গরম হইতে হইতেই পানের খবরটাও আনিতে গিয়া শতদলবাসিনী দেখে পান সাজা হইয়াছে মোটে 5-7টি। পান সাজার সরঞ্জাম সামনে নিয়া কৃষ্ণা মশগুল হইয়া পড়িতেছে তার চিঠি। হাতের লেখা চেনা, কার চিঠি তাও জানা। ঠাকুরজি! কৃষ্ণা চমকায়, থতমত খায়, চিঠিখানা ব্লাউজের আড়ালে চালান করিয়া দেয়। তারপর ঢোক গেলে, এই তো, এই হলো বলে বৌদি, এক্ষুনি সেরে দিচ্ছি। চুলোয় যাক তোমার সাজা। ফের আরম্ভ করেছো তাই তো? 2 দিন বাদে তোর বিয়ে, আর তুই? লিখলে আমি কি করব বলো তো? আমি তো লিখি না। লেখো না কিসের? জবাব না পেয়ে সে চিঠির পর চিঠি দিয়েই যাচ্ছে। এবার এবার কিন্তু ওকে সব বলবো আমি। আমার তো একটা দায়িত্ব আছে। একটা কিছু ঘটুক আর সবাই আমাকে দুষুক, তাই না? জেনেও আমি চুপ করেছিলাম, এটা তো ভালো কথা না, সবাই বলবে। টুকটুকে রাঙা শতদলভাসিনী রূপের তার সব খুঁত তাতে চাপা পড়িয়া গিয়াছে। তার চোখ দুটি একটু ছোট হলেও মুখটি সুন্দর। মুখ ভার করিয়া টেরা চোখে সে তাকায় তার সেজ ননদের দিকে ভৎসনার দৃষ্টিতে। আর মুখ নিচু করিয়া কৃষ্ণা নীরবে পান সাজে। দেখি কি লিখেছে আবার। কৃষ্ণা কাতরভাবে বলে, দেখে আর কি করবে বৌদি, বলেই বলেই যখন দেবে। শতদলভাসিনী বলে, আচ্ছা, এবারকার মতো আর বলবো না, কিন্তু ফের যদি তোমার চিঠি এই লেখালেখি তোমরা করো না। তুই বুঝিস না কেন ভাই? 2 দিন পর তোর বিয়ে, এখন কি সব কেউ করে? গভীর আগ্রহে শতদলবাসিনী চিঠিটি পড়ে। কৃষ্ণার ঠোঁটে দেখা দেয় মুচকি হাসি। আর এদিকে রান্নাঘরে উনুনে চাপানো চায়ের জলের ডেকচি টকবক শব্দে বাষ্প ছড়িয়ে ফেলে। চা দিতেও দেরি হয়ে যায়, পান দিতেও দেরি হয়। রাগে আগুন হইয়া যতীন আবার আসিয়া প্রায় দাঁত কড়মড় করিতে করিতে বলে, তোমরা সবাই হনুমান একটা, 1 নম্বরের জাম্বুবান তোমরা সব। একটু চা আর 2টো পান দিতে বলা হয়েছে, বেলা কাবার করে ফেললে। চাউনি দেখো একবার, মারবে নাকি? সলজ্জ হাসি হাসিয়া শতদলভাসিনী বলে। ও মা, ছি ছি, কি যে বলো তুমি! মারবো কি গো? গরম জলে হাতটা পুড়ে গেল কি না? পুড়বে না, যা কাজের ছেড়ি। নাও নাও, চটপট বানাও চা। উপরে মজলিসে ফিরিয়া গিয়া যতীন প্রায় তার বউয়ের লজ্জা পাওয়া হাসিটাই নকল করিয়া বলে, দুধ ছিল না কি না, একটু দেরি হয়ে গেল চায়ের, বুঝলে? যাক, এইবার এসে পড়ছে। চা না হলে কি আলাপ জমে? আলাপ প্রচণ্ডভাবেই জমিয়াছিল, বর্ষাকালে মেঘের গলিয়া গলিয়া অবিরাম ধারাবর্ষণের মতন। আর ঝমঝম গুঞ্জন ধ্বনি শুনিতে শুনিতে মনে হয় বিশ্বব্যাপী বুঝি এই আনন্দ। ঘরখানা মস্ত। আগে যতীনের বাবার একটি শয়নঘর ছিল, আসবাবে বোঝাই হইয়া থাকিত। এখন যতীন এই ঘরে শোয় বটে, ঘরে আসবাবপত্র একরকম কিছুই নাই। মেঝের ওপর একটা বিরাট বড় শতরঞ্চি পাতা, এক কোণে দেওয়ালে ঘেঁষিয়া বিছানায় তোষকপত্র গোটাইয়া রাখা আছে। বসিবার ঘরে সব দিন সকলের স্থান সংকুলান হয় না, তাই দেখিয়া যতীন এই ঘরখানা খালি করিয়া দিয়াছে। বসিবার জন্য দেওয়াল দরকার হয় না, তাই দেওয়ালে অনেকগুলি ছবি আর ক্যালেন্ডার লটকানো। দক্ষিণের দেওয়ালে মাঝামাঝি প্রকাণ্ড তৈলচিত্র। সে জানে না যে এই তৈলচিত্রগুলি তার এত পুরনো দিনের সব পরলোকগত আত্মীয়দের। এটা না থাকিলেই বা কী অসুবিধা হইত?
জিজ্ঞাসা করিলে যতীন মাথা নাড়িয়া বলে, ওটা হইল গিয়ে আমার এক বন্ধুর বাবার ছবি। বছর তিনেক আগে পাশের বাড়িতে এক ভাড়াটে আসিয়াছিল। বাপের একটি তৈলচিত্রের জন্য তার জোরালো স্বাদ ছিল। যতীন ছবিটি আঁকাইবার ব্যবস্থা করিয়া দিয়া মাসখানেকের জন্য দেশে গিয়াছে। ফিরিয়া আসিয়া দেখে পাশের বাড়ির নতুন বন্ধুটি কোথায় যে গিয়াছে কেউ জানে না। ছেলের চিকিৎসার জন্য বাড়িটি যে তারা মোটে 2 মাসের জন্য ভাড়া নিয়েছে তা কি যতীন জানিত? কারণ যাই হোক, পূবের দেওয়ালে কয়েকজন বিভিন্ন মানুষের সাধারণ কয়েকটি ফটো এবং নিজের বাবার একটি বড় ফটো টাঙাইয়া রাখিয়া কয়েকদিন পরিচিত একজনের বাবার তৈলচিত্রটিকে এতখানি প্রাধান্য দিতে দেখিয়া সকলে অবাক হইয়া যায়। এদিকে যতীনের মা রান্নাঘরে দাওয়ায় বসিয়া মালা জপ করতে করতে জিজ্ঞাসা করে, ছেলে কি বলে গেল বৌমা? যতীনের মা কানে একটু কম শোনেন। শতদলবাসিনী এতখানি গলা চড়াইয়া তার প্রশ্নের জবাব দেয় যে উপরের ঘরে যতীন আর তার সমস্ত বন্ধুরাই তা শুনিতে পায়। কি করে বলবে? বলে গেল চায়ে দুধ চিনি কম দিতে। চা খাইয়েই তো সব ফতুর হয়ে যাবে। এ ধরনের অপরাধের জন্য শতদলবাসিনী শাস্তি পায়। দিনের বেলা যতীন সময় পায় না। বাড়িতে অনেক লোক আসে, নিজেকে অনেক লোকের বাড়িতে তাকে যাইতে হয়। রাত্রে হয়তো অনেক রাত্রেই, কারণ বিপদ রোগ আর শোক যেন পৃথিবীর সমস্ত মানুষের ঘাড়ে সব সময় চাপিয়া থাকিতে ভালোবাসে এবং তাদের মধ্যে 2-4জনকে সাহায্য করার পরামর্শ দেয়। সেই জন্য যতীন তাদের কাছে প্রায়ই যায়। বাড়ি ফিরিয়া যতীন বউকে ডাকিয়া তোলে। 5 বছরের ছেলে আর 2 বছরের মেয়েকে নিয়া শতদলবাসিনী এই ঘরের লাগোয়া ছোট্ট ঘরটিতে শোয়। ছেলে মেয়ে কান্না আর নোংরামির জন্য যতীন মাথা গরম করিয়া ফেলে। 2টি ঘরের মাঝে দরজা আছে। দরকার হইলে কখনো যতীন নিজেই ও ঘরে যায়, কখনো বউকেও এ ঘরে ডাকিয়ে আনে। শাস্ত্রী রাত্রেও ডাক শুনিয়া প্রথমটা শতদলবাসিনী বুঝিতেই পারে না শাস্ত্রীর কি জন্য তাকে ডাকা হইয়াছে। ঘুম ভাঙার বিরক্তি আর অজানা একটা অস্বস্তির মধ্যেও হঠাৎ উগ্র প্রত্যাশায় সর্বাঙ্গ তার বিদ্যুতের রোমাঞ্চ। তারপরে এই ঘরে আসিয়া যতীনের পাতা বিছানা তুলিয়া ঘর জোড়া শতরঞ্চি উঠাইয়া বাহিরে নিয়ে গিয়া ঝাড়িতে থাকে। ঘর ঝাড় দিয়া আবার শতরঞ্চি বিছাইয়া পাতিতে হয় বিছানা। সমস্ত ক্ষণ যতীন শুধু নীরবে চুরুট টানিয়া যায়। বিছানা পাতা হইয়া গেলে চিত হইয়া শুইয়া বলে, 1 গ্লাস জল দাও তো। জল দেওয়া হইয়া বলে, হেঁটে হেঁটে পা দুটো কেমন ব্যথা করছে, একটু টিপে দাও না। তোমার কি অপমান হবে আমার পাটা টিপলে? ও মা, অপমান হবে কি গো? কি যে বলো তুমি! যতীন চোখ বুজিয়া পড়িয়া থাকে। ঘুমে ঢুলু ঢুলু টেরা চোখ প্রাণপরে মেলিয়া রাখিয়া 2 হাতে শতদলবাসিনী তার পা টিপিয়া দেয়। সে হাত দুটির রং তার হাতের সোনার চুড়ির রঙের সঙ্গে প্রায় মিশিয়া যায়। কৃষ্ণার গোপন চিঠির অদ্ভুত খাপছাড়া লাইনগুলো হয়তো তার মনে পড়িয়া যায়। স্বামীর পা টেপার সময় ওসব লাইন কি মনে পড়িয়া যাওয়া উচিত? যে মেয়ের এখনো স্বামী হয় নাই, তার কাছে একটা মাথা পাগলা ছেলের লেখা কাকতি মিনতি হাউতাস পড়া চিঠির লাইন মনে পড়িতেই দুঃস্বপ্ন দেখিয়া জাগিয়া ওঠার মতো হঠাৎ তার ঘুম টুটিয়া যায়। পা টেপা শেষ হইলে সে বলে, এবার এবার আমার পুরস্কার স্বরূপ বলে প্রশ্ন যায়। সন্তর্পণে গায়ে নাড়া দিয়া সে আধো ঘুমন্ত যতীনকে চোখ চাওয়ায়। সলজ্জ একটু মৃদু হাসি মুখে আনিয়া বলে, এবার থাক তাহলে, পরে আবার দেবক্ষণ, কেমন? 2 মিনিট দিয়েই তাহলে তোমার হয়ে গেল না? বলছি ভয়ানক পা কামড়াচ্ছে।
আর একটু দিলে ভালো হয়। ঘরে আলো আছে, রাস্তায় একটা আলো একটু জানলা দিয়ে দেখা যায়। অসমান চোখ দুটি যতক্ষণ জলে ভরিয়া থাকে ততক্ষণ মুখ উঁচু করিয়া সে ঘরে আলোটা দেখে। তারপর জল শুকাইয়া গেলে চোখ ঢুলুঢুলু হইয়া আসিলে তাকায় রাস্তার আলোর দিকে। ঘড়িতে সময় চলার টিক টিক আর যতীনের নিঃশ্বাস ফেলার স স শব্দের মধ্যে মাঝরাত্রে আরও কত শব্দ শোনে। সব শব্দ সব শব্দ যেন মনে হয় তার নিঃশ্বাসের মধ্যে কেমন যেন গুলাইয়া ওঠে। তারপর এক সময় মেয়েটা কান্না শুরু করে। তার কান্নায় জাগিয়া গিয়া ছেলেটিও যেন কান্নায় যোগ দেয়। পা টেপা বন্ধ করিয়া শতদলবাসিনী বলে, ওগো শুনছ, ওরা জেগেছে, আমি গেলাম। না না, এখন যেতে হবে না, ওরা যে কাঁদছে, কাঁদুক। আর আর পা টেপায় না। এবার যতীন তার আদরের বউকে আদর করিয়া করিয়া আলিঙ্গনে বাঁধিয়া ফেলে। ছেলে মেয়ের চিৎকার যত সপ্তমে ওঠে তার বাহুর বাঁধনও তত জোরালো হয়। শাস্তি তো বটে। এতক্ষণ এত করিয়াও যাকে শাস্তি পাওয়ানো যায় নাই, এতক্ষণ যে তার শাস্তি শুরু হইয়াছে, দুজনেই তা বুঝিতে পারে। যে শাস্তি দিতেছে সেও, আর যে শাস্তি গ্রহণ করিতেছে সেও। গোড়া হইতেই শতদলবাসিনী সব জানে, সব বোঝে, তবুও সে কিছুই জানিতে চায় না, কিছুই বুঝিতে চায় না। এখন শুধু চেষ্টা করে জয়ের। এতক্ষণে রাগ তাহলে পড়ল? রাগ? রাগ আবার আমি কখন করলাম? কথা বলনি তো এতক্ষণ, তাই মনে হচ্ছিল রাগ করেছ। আচ্ছা, আজ তুমি দাড়ি কামালে না কেন বলো তো? সারাদিন তো 1 মিনিট সময় পাওনি। কি খাটতেই না তুমি পারো বাবা! অত খাটো কেন? লক্ষ্মীটি, শরীর তো ভেঙে পড়বে। মধুর হাসি হাসে শতদলবাসিনী। যতীন দাড়ি কামাইয়াছে কিনা গালে আঙুল বুলাইয়া বুলাইয়া তাই পরীক্ষা করে। হঠাৎ ভয়ানক বিরক্ত হইয়া বলে, আহ, কি চিল্লানোটাই না শুরু করেছে দুটোতে! জ্বালিয়ে মারল। মেঝেতে আছড়ে ফেলতে সাধ যায় আমার। ছাড়ো তো, দুটোকে একটু শান্ত করে আসি। এক্ষুনি আসবো, 2 মিনিটের মধ্যে। আরে বাবা, কাঁদুক না, ছেলে পিলে তো কাঁদবে, কাঁদা ভালো। দরজাটা ভেজিয়ে দিয়ে আসো, যাও। আচ্ছা আসছি, দাঁড়াও। যতীন দুঘরের মাঝখানে দরজাটা বন্ধ করিয়া দিতে উঠিয়া যায়। সঙ্গে সঙ্গে গিয়া শতদলবাসিনী পাশ কাটাইয়া চট করিয়া ও ঘরে চলিয়া যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্বামীর বাহুর বন্ধনের সঙ্গে বউ কি করে পারিয়া উঠিবে? দরজাটা বন্ধ করা হয়, কিন্তু ছেলে মেয়ের চিৎকারের শব্দ আটকানো যায় না। একটু পরেই ও ঘরের বারান্দার দিকে দরজাটা দুমদাম করাঘাতের শব্দ পাওয়া যায়। কৃষ্ণার গলা শোনা যায়, বৌদি, ও বৌদি! বৌদি, কি ঘুম বাবা তোমার! বৌদি, ও বৌদি, শুনছ? কৃষ্ণার বিবাহের 1 মাস 2 দেরি আছে। পাত্রটি তেমন সুবিধার নয়, বাড়ির অবস্থাও তেমন ভালো নয়, নিজের উপার্জনও বেশি নয়, বয়সটাও কম নয়। কৃষ্ণার পছন্দ অপছন্দের অবশ্য প্রশ্ন ওঠে না। বাড়ির অন্য কারোর পছন্দ হয় নাই। মা দিন রাত খুঁতখুত করে। বিবাহিত বড় বোন দুটি আফসোস ভরা চিঠি লেখে। আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করে, এমন মেয়ের এমন পাত্র ঠিক করা কেন? বাজারে কি আর ছেলে নেই? যতীন বলে, কত লোক বোনের বিয়ে দিতে পারছে না, কানা খোড়া তাদের হাতে দিতে হচ্ছে শেষ পর্যন্ত। আমার বোন বলে কি তাকে আর রাজপুত্র নিয়ে আসবো নাকি ঘরে তার জন্য? মন্দই বা কি এই ছেলেটি? স্বাস্থ্য ভালো, রোজগার পাতি আছে ভালো, আবার কি চাই? তাছাড়া
পাত্রটি কি সস্তার? এটাই যে একটা মস্ত বড় কারণ। শতদলবাসিনীর কাছেই সে কেবল তার স্বীকার করে। টাকা পয়সার টানাটানি তার সবসময় লেগেই আছে। বাপের অবস্থাও তার ভালো নয়। আগে কিছু সম্পত্তি দেশে ছিল, এখনও হয়তো আছে। ব্যাংকে কিছু টাকা কড়ি ছিল না তা নয়। নিজেও মাসে মাসে বেতন পায় 300 টাকা। তবু ধার দিয়া তার দান তার এত যে মাস কুলায় না। ব্যাংকের টাকাগুলি যতদিন ছিল ততদিন চেক কাটিয়া কাটিয়া চলিয়া গিয়াছে। এখন অসুবিধার সীমা নাই। দেশের সম্পত্তির আয়টা বছরে 1000-2 কাছাকাছি হয়, তার বেশি তো হয় না। এই আয়টা আছে বলে এই রক্ষে, নয়তো যে কি হইতো। বউয়ের সঙ্গে মাঝে মাঝে যতীন এ বিষয়ে আলোচনা করে। স্বামীর মুখে দুর্ভাবনার ছাপ দেখিয়া শতদলবাসিনী বলে, এমন করে টাকাগুলো যদি নষ্ট না করতে। নষ্ট মানে? আমি কি নষ্ট করেছি? আহা, যাদের ধার দাও তারা কেউ একটা পয়সা কখনো ফেরত দিয়েছে তোমাকে? না দেবে বলো তো? যাদের এমনি টাকা দাও তাদের অর্ধেকের বেশি তো মিথ্যা কাঁদনে গিয়ে তোমাকে ভোলায়। মিথ্যা কাঁদনে গায় জানো তোমার কাছে এসে। হ্যাঁ, আমাকে মিথ্যা ভোলায়? নাম করো তো একজনে যে আমাকে মিথ্যা ভুলিয়েছে। শতদলবাসিনী তার যে সমস্ত বন্ধুরা ছিল সেই বন্ধুদের কজনের নামই বা সে জানে? কাকে বা কীভাবে সে বলবে? কাকে কি উপলক্ষে কখন ধার দেওয়া হয়েছে বা দান করিয়াছে সে কি জানে? সে সময় তো যতীন তার কাছে কোনো পরামর্শ নিতে আসেও না। না, অনেক ভাবিয়া একটা দৃষ্টান্তই কেবল তার মনে পড়ে। 3-4 বছর আগের ঘটনা, যখন হইতে যতীনের দান করা রোগটা মারাত্মক হইয়া দাঁড়াইয়াছে। কেন? সেই যে সেবার শান্তির বিয়েতে 700 টাকা দিলে, ওর বাবার মায়ের তো কম, তা হোক কম, ওর দাদা তো 700-800 টাকা মাইনে পায়, তাতে কি? তাহলে কেন তুমি দিয়েছিলে? যতীন অসহিষ্ণু হইয়া বলে, সব দাদাই কি বেশি মাইনে পেলে বোনের বিয়েতে টাকা দেয় না টাকা ঢালে? টাকা কম পড়ল, শান্তির দাদা দিতে চাইল না, তাই তো আমি দিলাম। আমি শেষ মুহূর্তে পাত্রকে কি করলাম জানো? না, কি করেছিলে শেষ মুহূর্তে পাত্রকে? শেষ মুহূর্তে শান্তির পাত্রকে যতীন কি করেছিল জানতে গেলে কিন্তু অবশ্যই শুনতে হবে এর দ্বিতীয় পর্বটি। আজকে দ্বাদশ পর্ব আপনাদের শুরু করলাম। দ্বাদশ পর্বের শেষ অংশটি আপনাদের আমি শোনাবো খুব তাড়াতাড়ি। তবে যাবার আগে একটা কথা আপনাদের বলি, যেটা প্রতিবারই বলি, যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যারা এখনও শুনছেন, ভাবছেন ভালোও লাগছে কিন্তু লাইক কি দেব, তারা ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন, পারলে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি পরবর্তী পর্ব। আজ এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।